নমস্কার, সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, মন্ত্রিত্ব চলে গেলেই রাজনীতিকরা তারা কি সাধারণ মানুষ হয়ে যান? মানে আমরা যেরকমভাবে চলাফেরা করি, যেরকম ভাবনা চিন্তা করি, তাদের ভাবনা চিন্তা, চলাফেরা, কাজকর্ম সব কিছু আমাদের মতোই হয়ে যায়। এরকমই যুক্তি আজকে আদালতে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আপনাদের শোনাবো, আগে সেই বক্তব্যটা শুনিয়ে নিই, তারপর বলবো কেন এই গোটা বিষয়টা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে এত বেশি। ওকে ওর যে সেকেন্ড পজিশন ইন দি মিনিস্ট্রি ছিল ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে ওকে স্যাক করা হয়েছে। নট অনলি দ্যাট, ওকে তৃণমূল দল থেকেও ওকে এক্সপেল করা হয়েছে। তো দেয়ারফোর ও তো এখন সাধারণ মানুষই, একটা এমএলএ সিপ আছে, তো এমএলএ সিপ ইজ নট অ্যাট অল এ পোস্ট অফ ইনফ্লুয়েন্স। 221টা এরকম এমএলএ আছে। অর্থাৎ তিনি এখন মন্ত্রী নন, সুতরাং আর প্রভাবশালী নন, তিনি সাধারণ মানুষ। এই যাবতীয় এই যে বক্তব্যগুলো শুনলেন, এই গোটা চিন্তাভাবনাটাই ধাক্কা খেয়ে যাবে যদি আপনাদের এখন আরেকটা বক্তব্য শোনাই। হ্যাঁ, এটা আরেকজন রাজনৈতিক নেতার বক্তব্য। কীরকম দ্বিধান্বিত লাগছিল, দোদুল্যমান অবস্থা, কি করবেন ঠিক নেই, বেরোবেন কি বেরোবেন না, সেটা ওই যে কথাগুলো শুনলেন সেই কথাগুলোর জন্য। অর্থাৎ কংগ্রেসের আজকে মানে একদম ঘোষিত কর্মসূচি ছিল, মূল্যবৃদ্ধি সহ অনেকগুলো ইস্যুতে আন্দোলন, মানে রাস্তায় নেমে ঘন্টা কয়েক দৌড়ঝাঁপের কথা ছিল। কিন্তু তার আগেই বিপত্তি, বাইরে হালকা টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, আর তাতেই ওই যে কথোপকথনটা শোনালাম সেইটা। অর্থাৎ কংগ্রেসের নেতারা, ওই পি চিদম্বরমের মতো নেতারা, তারা রীতিমতো সংশয়ে পড়ে গেছিলেন যে মানুষের জন্য হাঁটতে হবে ঠিক আছে, কিন্তু সেটা ওই বৃষ্টির মধ্যে, মানে হালকা বৃষ্টির মধ্যে। আচ্ছা, সাধারণ মানুষ হলে কি করতে বলুন তো? বাড়ির কারুর যদি প্রয়োজন হতো, সংসারের যদি কোনো প্রয়োজন হতো, তাহলে তারা এরকম হালকা বৃষ্টিতে আটকে যেতেন, তারা বেরোতেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের রাজনৈতিক নেতারা তারা সবসময় বলেন যে আমরা মানুষের কথা ভাবি, মানুষ আমাদের সব কিছু, আমাদের চিন্তাভাবনার কেন্দ্রে থাকে মানুষের জন্য, মানুষের জন্যই আমরা নিবেদিত প্রাণ। সেই নিবেদিত প্রাণের নমুনা দেখুন। মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় নামবেন, কিন্তু তার আগে দেখে নিতে হবে ওয়েদারটা যেন ভালো থাকে, বৃষ্টি টিষ্টি যেন না থাকে, খুব রোদ ঠোদও যেন না থাকে। এতগুলো কন্ডিশন মেনে তারপর মানুষের কথা ভাবা যায়। সংসদ ভবনের এসি রুমের বাইরে বেরোবার আগে এত কিছু ভাবতে হচ্ছিল চিদম্বরমদের। কংগ্রেস নেতাদের এই মানসিকতা নিয়েই তো প্রশ্ন তুলেছে তৃণমূল। বলেছে হর্স ট্রেডিংয়ের হাতে গরম প্রমাণ পাওয়া গেছে। ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ক তারা আমাদের রাজ্যে ধরা পড়েছেন এবং তাদের সঙ্গে কাঁড়ি কাঁড়ি টাকা ছিল, সেগুলোকে উদ্ধার করা হয়েছে। এ তো বিজেপিকে কলার চেপে ধরার একটা বড় সুযোগ। অথচ এ রাজ্যের সিআইডি তদন্তে যাচ্ছে, গিয়ে দিল্লি আসামে বাধা পাচ্ছে, কংগ্রেস কিন্তু চুপ কেন? সত্যিই যেন যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এরকম অবস্থা। তৃণমূল সত্যি কথা বলছে বলেই কি কংগ্রেসের এত গায়ে লেগেছে? सरकार कांग्रेस के गिराए और हमने लड़ते रहे। अब किसी के और से मुझे लेसन लेना नहीं है। এটাই তো সমস্যা, কে আসল বিরোধী সেই প্রশ্নের উত্তর কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। আসলে তৃণমূল যে বক্তব্যটা সামনে রাখছে, যেটা দিল্লিতে গিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাইরে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, এই সব কিছুরই কেন্দ্রে ওই বিষয়টা যে বিরোধীরা নিজেদের মধ্যেও একটা লড়াইয়ের মধ্যে কিন্তু সারাক্ষণ রয়েছেন, এবং সেই লড়াইটা নিজেদের আগমার্কা বিরোধী হিসেবে প্রমাণ করার। তারাই আসল, বাকি সব নকল। ওই যে অনেক দোকানের বাইরে লেখা থাকে না, আমরাই আসল, আমাদের কোনো শাখা নাই। এরকম আগমার্কা বিরোধী কি দেশে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ফেললেন। তা সত্যিই কি মিটিং হলো, নাকি যেটা চারপাশে অন্য আরও অনেক বিরোধী বলছে সেই মিটিংয়ের আড়ালে সেটিংও হলো? যে সেটিং তত্ত্বটা একেবারে বিজেপি নিজেরাও উড়িয়ে দিতে পারছে না, তারা অবশ্য সেটার
দিকটা আর কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের দিকেই ঘুরিয়ে দিচ্ছে। তো যে ঘটনাকে কেন্দ্র করে এই সেটিংয়ের তত্ত্ব, সেই পার্থ অর্পিতাকাণ্ড নিয়ে কিন্তু গোটা ঘটনাবলী এখনও চলমান, প্রতিদিন তাতে নতুন নতুন এলিমেন্টস যোগ হচ্ছে। আজকে যোগ হয়েছে আবার এই মানে বিভিন্ন যে ঘটনাবলী ঘটছে তার মধ্যে অনুব্রত মণ্ডলের নাম। না, সরাসরি পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকাণ্ডে হয়তো নয়, তার নাম জড়িত বা যেটার সঙ্গে জুড়ে গেছে সেটা হচ্ছে গরু পাচার মামলা, এবং সেজন্যই সোমবার কেষ্ট মণ্ডলকে ডেকেছে সিবিআই। তাহলে কি এবার অনুব্রত মণ্ডলের পালা? চলুন কিছু কথা বলা যাক আজকের দিনে যে কথাগুলো না বললেই না। তবে শুরুটা করব বিরোধীদের মহাজোট নিয়ে, কারণ মহাজোট লেগে গেছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের সলতে পাকাতে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন, মানে এইবার যে গেলেন তার আগের বার, সেবার তার সঙ্গে বিরোধী নেতাদের দেখা সাক্ষাৎ হয়েছিল। এবার তেমন দেখা যাবে কি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর অনেকটাই বিজেপি কেন্দ্রিক? যদি তাই হয় তাহলে কি বিরোধী ঐক্যের সলিল সমাধি হয়ে গেল? নীতি আয়োগের বৈঠকে যোগ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে দিল্লি সফর। সেই নীতি আয়োগ, যে নীতি আয়োগের বৈঠককে নীতিগত কারণেই এতদিন এড়িয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নীতিগত সংকট বা দ্বিধাটা মনে হচ্ছে কেটে গেছে। কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর যে জিএসটি নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এছাড়া 100 দিনের কাজ সহ রাজ্যের অন্যান্য পাওনাগণ্ডা আদায় নিয়েই রাজ্যের দাবি পেশ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে যেভাবে বারবার বলা হয় যে রাজ্য বঞ্চিত, সেই সমস্ত কথাগুলো নাকি বলতেই তিনি গেছিলেন এবং সেগুলোই নাকি তিনি বলে এসেছেন। মুশকিল হচ্ছে এসব কথা অনেকেই বিশ্বাস করছেন না। এই মুহূর্তে তৃণমূলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কি এমন জায়গায় পৌঁছে গেছে যে সদর্থক কথাও বিশ্বাস করা কঠিন হচ্ছে? কালকেই বলছিলাম না, এমন ইস্যু খুব কম আসে যেখানে একই বিষয়ে তৃণমূল আর বিজেপি দুপক্ষই অস্বস্তিতে পড়ে যায়। এক্ষেত্রেও কিন্তু তেমনই হচ্ছে। নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে সমান অস্বস্তিতে দুপক্ষ। হ্যাঁ, আজকের বৈঠকের পরেও বিজেপি নেতাদের দেখুন মিডিয়ার সামনে কালকেও অনেক কথা বলেছেন, এবং এই কথা বলতে গিয়ে যেটা অন্যান্য বিরোধীরা মানে বাম কংগ্রেস এরা তুলছিলেন, সেই সেটিং তত্ত্বটাকে তারা উড়িয়ে দিতে পারেননি, বরঞ্চ জাস্টিফাই করার চেষ্টা করেছেন এবং সেটাকে ঘুরিয়ে তৃণমূলের দিকে ফেলতে গেছেন। তো সেটা করতে গিয়ে ওই সেটিং কথাটা কোথায় যে মান্যতা পেয়ে যাচ্ছে এটা বোধহয় ওনাদের খেয়াল ছিল না। কিন্তু আজকে গতকাল অত কিছু বলার পর আজকে সোশ্যাল মিডিয়ায় তারা তৃণমূলকে তুলোধরা করেছেন, কিন্তু ভার্চুয়াল বৈঠকে জেপি নাড্ডাকে সামনে পেয়েও মুখে কুলু পেটে রইলেন সবাই। এমনকি কিচ্ছু বললেন না শুভেন্দু অধিকারীও। এখানেই শেষ নয়, অতি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি বৈঠক, আর সেখানেও অনুপস্থিত থাকলেন বেশ কয়েকজন গেরুয়া বিধায়ক। কিছুতেই হোমওয়ার্কটা কি ঠিকভাবে সেরে উঠতে পারছে না এই বঙ্গ বিজেপি। দেখে শুনে কিন্তু অন্যান্য বিরোধীরা মানে বামেরা তারা উৎসাহিত হচ্ছে। বৈঠক একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর সাথে করতেই পারেন। মমতা ব্যানার্জি তো ছেড়ে দিন, পিনারাই বিজয়ন যিনি 180 ডিগ্রি অবস্থান করেন আইডিওলজিক্যালি আমাদের, তিনিও প্রধানমন্ত্রীর সাথে তার মাঝে মাঝে বৈঠক হয়। এই আমাদেরটা দেখবেন বলার জন্য আগেও গেছিলেন প্রধানমন্ত্রী অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, মোদ্দা কথা ডিল 2। এই রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলো শুনলে না ভীষণ মজা লাগে। এত দ্রুত তাদের বোধোদয় হয় এবং সেই বোধটা বদলে যায়। আজকে যে জিনিসটা জাস্টিফিকেশন খুঁজে পান, কালকে সেই জিনিসটা অযৌক্তিক হয়ে যায়। আর কালকে যে জিনিসটা অযৌক্তিক ছিল, যেটার মধ্যে তারা সন্দেহের একটা অবকাশ দেখতে পাচ্ছিলেন, যেটাকে সোজাভাবে ভাবতে পারছিলেন না, সেটাই আজকে তাদের সামনে একদম জলের মতো সরল হয়ে যায়। দেখলেন না সুকান্ত মজুমদার কীরকম স্পষ্ট বললেন, এরকম বৈঠক তো হতেই পারে। কালকে অবধি কিন্তু এরকম বলছিলেন না। আর শুধু নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও একটা কাজ করেছেন। দেখা করেছেন
দ্রৌপদী মুর্মুর সঙ্গে, দেখুন রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হতেই পারে, কিন্তু মনে হচ্ছে এর পেছনে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার একটা তাগিদও কিন্তু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবেই এই সাক্ষাৎ সেরেছেন। বিজেপির দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মহিলা ও দলিত প্রার্থী দিচ্ছে বিজেপি, এটা আগে জানলে সমর্থন করতেন, এবং সেটা আগে জানতেন না বলেই তারা আগে ভাগে যশবন্ত সিনহার নামটা নাকি ঘোষণা করে ফেলেছিলেন, তাদের জানানো হলে অন্য রকম ভাবতেন। এবং এটা এমন একটা স্টেটমেন্ট ছিল যেটা কিন্তু ওই বিরোধী ঐক্যের কথা বলছিলাম সেটাকে শুরুতেই একদম নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। কিন্তু সত্যি কথা বলতে মহিলা প্রার্থীকে সমর্থনের বিষয়টা কি খুব একটা থোপে টিকেছে? বোধহয় না। তাহলে উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে তৃণমূল সমর্থন করত, সেটা তো করেনি। দ্রৌপদী মুর্মু এবং মার্গারেট আলভার মধ্যে আসলে একটা পার্থক্য রয়েছে, সেটা ভোটের অঙ্ক বিচারে, এবং সেটা খুব ভালোভাবেই জানে তৃণমূল। তাই এক একজনের জন্য এক এক রকম ভাবনা, মানে এক যাত্রায় পৃথক ফল, সেটা কিন্তু এই রাজনৈতিক ভোটের অঙ্ক থেকেই। রাষ্ট্রপতি পদে এক অজগাঁয়ের আদিবাসী মহিলাকে বসানো কি শুধুই মহত্ব দেখানোর জন্য, নাকি আস্তিনের পেছনে লুকোনো আছে অন্য তাস? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শুধু নাম কিনতে নয়, দ্রৌপদীকে রাষ্ট্রপতি করার পেছনে অন্য কৌশলে রয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের। লক্ষ্য দেশজুড়ে বিজেপির মসনদ অটুট রাখা। বিজেপির নির্বাচনী প্রচার হোক বা বিজয় উৎসব, নরেন্দ্র মোদী অমিত শাহের ছবি ছাড়া ভাবাই যায় না। কিন্তু এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে বিশাল জয়ের পর এদের কারো ছবি ব্যবহার করা হয়নি, এবং সেটা খুব সচেতনভাবে। বিজেপির অন্দরে একটা কথা খুব চলে, বিরোধীদের ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে ভাবনা শুরু করেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করে তিনি শুধু বিরোধী ঐক্য খান করে দেননি, তার ফসল আগামী দিনে কিভাবে ঘরে তোলা যায় তার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। কেমন সেটা? দেশের প্রথম নাগরিক দ্রৌপদী শুধুমাত্র তাঁদেরই লোক। আদিবাসী সমাজে এই বার্তা পৌঁছে দিতে প্রচারে বা বিজয় মিছিলে কোথাও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়নি। শুধু তাই নয়, রাষ্ট্রপতি পদে দ্রৌপদীর জয়ের পর সমস্ত প্রথা ভেঙে দিল্লির রাজপথে বিজয় মিছিল বের করে বিজেপি। স্বাধীনতার পর প্রথম এই দৃশ্য দেখল দেশ। এবার তৃণমূলের অঙ্ক বুঝুন। এ রাজ্যের জঙ্গলমহল মূলত আদিবাসী অধ্যুষিত। এছাড়া উত্তরবঙ্গের কিছু অংশ ও রাজ্যের বিভিন্ন পকেটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন। জঙ্গলমহল বা উত্তরবঙ্গ সফরের সময় আদিবাসীদের গানের তালে তাদের সঙ্গে নাচতেও দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। 2011 জনসংখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গে আদিবাসী জনসংখ্যা প্রায় 53 লক্ষ, শতাংশের হিসেবে 5.8%। স্বাভাবিকভাবে গত 10 বছরে সেই সংখ্যাটা আরও বেড়েছে। পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে অন্তত 70টি আসনে আদিবাসীদের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। 2019 লোকসভায় এই আদিবাসী ভোটকে কাজে লাগিয়ে 2 থেকে 1 লাফে 18টি আসন জিতে নিয়েছিল বিজেপি। জঙ্গলমহলের সবকটি কেন্দ্রই গিয়েছিল বিজেপির ঝুলিতে। কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি গেরুয়া শিবিরের। রাষ্ট্রপতি পদে মহিলা আদিবাসী প্রার্থী দিয়ে গোটা দেশের পাশাপাশি জঙ্গলমহলেও আদিবাসী মন জয়ের আশা করেছে বিজেপি। সেই মতো প্রচারও শুরু করে দেয় তারা। বিভিন্ন সভা সমাবেশে বারবার করে দ্রৌপদী মুর্মুর নাম বলতে শোনা যায় বিজেপি নেতাদের। 2024 লক্ষ্যে মোদী শাহরা যে আদিবাসী ভোট ব্যাংকে ট্রাম্প কার্ড করতে চাইছেন তা নজর এড়ায়নি পোড় খাওয়া তৃণমূল নেত্রীর। অশনি সংকেত দেখেছেন তিনি, বদলে ফেলেছিলেন স্টান্ট। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার বদলে আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত বুঝে ঘুরিয়ে তাকেই সমর্থনের ইঙ্গিত দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাষ্ট্রপতি নির্বাচনের পর প্রথমবার দিল্লি গিয়েই দ্রৌপদী সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অঙ্ক বোঝার ক্ষমতা কিন্তু অন্য কারুর থেকে কম নয়, বরঞ্চ এই ব্যাপারে অত্যন্ত ক্ষুরোধার তিনি। এই অঙ্কটা বুঝতে কখনো তিনি ভুল করেন না। ফলে বিজেপি যে অঙ্ক করেছে সেটা বুঝতে তার একটু সমস্যা হয়নি। আদিবাসী ভোট হাতছাড়া করতে বিন্দুমাত্র রাজি নন তৃণমূল নেত্রী। দেখুন, 294 মধ্যে 70টি বিধানসভা আসন, কম বেশি যদি সেটা লোকসভার ক্ষেত্রে ধরি তাহলে সেটা ওই 7 থেকে 10খানা এরকম আসনে কিন্তু এই আদিবাসী ভোটটা ফ্যাক্টর হতে পারে। এই বড় সংখ্যাটা এটা 24 লক্ষ্যে বিজেপি হাতছাড়া করতে চাইছে না, আর একইভাবে শুধু 24 না 26 কথা মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ও হাতছাড়া করতে চান না। তাই সাম্প্রতিককালে ওই যেটা বলছিলাম যে দ্রৌপদী মুর্মুকে প্রকারান্তরে সমর্থনের কথা বলার মধ্যে থেকে
যে বার্তাটা তিনি দিতে চেয়েছিলেন সেটা কিন্তু ওই লক্ষ্যেই। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে এই মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদল, সেখানেও কিন্তু এই বার্তার একটা স্পষ্ট জায়গা রয়েছে। সব জায়গাতেই বীরবাহা হাঁসদাকে বাড়তি গুরুত্ব দেওয়ার মধ্যেই অঙ্কটা আরও পরিষ্কার। এটা কিন্তু কাকতালীয় না। সে যাই হোক, রাষ্ট্রপতি নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া এবং এবারের দিল্লি সফরের মধ্যে ফারাক খুঁজে পাচ্ছে বিরোধীরা, যেখান থেকে ওই কোট আনকোট সেটিং শব্দের ব্যবহার এবং গোটা ব্যাপারটাই অর্পিতা পার্থ কাণ্ডকে কেন্দ্র করে। গত 2 সপ্তাহ হয়ে গেছে এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 2 সপ্তাহ ধরে তল্লাশি চলছে, তবুও খামতি নেই, ক্লান্তিও নেই তদন্তকারীদের। দেখে শুনে মনে হচ্ছে যে ইডিকে ব্যাপক ভরসা দিয়েছেন এই পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ভরসাটা কি না, আরও অনেক জায়গায় টাকা পয়সা লোকানো ঠোকানো আছে এবং পাশাপাশি তারা হয়তো কিছু না কিছু হিন্টসও দিয়ে যাচ্ছেন, যেটা কাজে লাগছে এই আধিকারিকদের। আমি স্টেটমেন্ট কি হয়েছে ওদের? পাঠিয়ে দিন, একবার ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিন ওদের। এই কথাগুলো বলা বেকার ওদের এত পাবলিকের টাকা নিয়ে, এত কষ্ট করে পাবলিকের টাকা নিয়ে ওদের এরকম 10-15টা গাড়ি করে নিয়ে আসা হচ্ছে, এসি গাড়ি করে। দেখলেন পার্থ চট্টোপাধ্যায়ের মান সম্মান ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। মান সম্মান বাঁচাতে পার্থ কি করবেন বলুন তো? মাথা রাখবেন নাকি কানে হাত চাপা দেবেন? কদিন আগে পার্থকে লক্ষ্য করে চটি ছুঁড়েছিলেন এক মহিলা, আর আজ জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই রাস্তা দুধার থেকে সবাই চোর চোর বলে চিৎকার করে উঠলেন। শুনছেন তো কি বলছিলেন ওই জড়ো হওয়া মানুষজন? আসলে মানুষ বুঝে গেছেন অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সোর্স যাই হোক, ওই টাকা কোনো না কোনোভাবে খেটে খাওয়া মানুষের টাকা। জনতা ক্ষোভে এসব করছেন, সেটা না হয় একটা বোঝা যাচ্ছে যে কোন জায়গায় তাদের লেগেছে। কারণ আপনার আমার তাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরাই তো এর ভুক্তভোগী, তাদের চাকরি তো চুরি গেছে। এবং যদি সেই টাকাই এই টাকা হয়, মানে চাকরি চুরির টাকা যদি এগুলো হয়, সেটা তো তাদের মনে লাগবেই। এটা পরিষ্কার হয়তো হবে এই তদন্ত শেষ হলে, কিন্তু ততদিন পর্যন্ত মানুষের মনের ধারণা সেটাকে তো আটকে রাখা যাবে না। তো মানুষের মানে আমজনতার ক্ষোভের কারণটা না হয় বোঝা যাচ্ছে। কিন্তু কুণাল ঘোষ, এই সেদিনও তো কুণালের নেতা ছিলেন পার্থ। আজ পার্থ সম্পর্কে কুণাল ঘোষ কি বলেছেন জানেন? বলেছেন জেলে যেন কোনো বাড়তি সুবিধা না দেওয়া হয় পার্থকে, একেবারে সাধারণ বন্দির মতোই রাখতে হবে তাকে। হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় এবার জেলে, প্রেসিডেন্সি জেলে ঢোকানো হয়েছে তাকে। অর্পিতা মুখোপাধ্যায়কেও 14 দিন জেলে থাকতে হবে, ঠিক একইভাবে 14 দিন জেলে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে কুণাল ঘোষকে যখন জেলে যেতে হয়েছিল তখন এই ধরনের কথাই বলেছিলেন পার্থ। দেখুন সময় বদলে গেছে, আজ কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, আর পার্থ কেউ না। শুধু বোঝা যাচ্ছে না কথাগুলো কুণাল তৃণমূল মুখপাত্র হিসেবে বললেন নাকি ব্যক্তিগত জ্বালা থেকে। আমার পেছনে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থবাবুও একজন ছিলেন। আমি যখন বন্দী ছিলাম, আমি যন্ত্রণায় জ্বলে মরেছি, তখন খুঁচিয়ে বলা হয়েছে আমি নাকি পাগল। আমি আশা করব জেল কর্তৃপক্ষ একদম সাধারণ বন্দির মতো ট্রিটমেন্ট হবে। আমার ক্ষেত্রে যা যা নিয়ম হয়েছে তাই হবে। কুণাল ঘোষ জেলের কথা বলেছেন, জেলে সাধারণ বন্দীদের মতো ব্যবহার পাওয়ার কথা বলেছেন। আর সেই জেল নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন ইডির আইনজীবীরা। তারা আজকে আদালতে বলেন যে জেলে অর্পিতা মুখোপাধ্যায়ের প্রাণহানির সম্ভাবনা হতে পারে, আর কি এরকম একটা আশঙ্কা তারা করছেন। সত্যি তার কোনো বিপদ হতে পারে? আসলে যেটা বলেছেন এই ইডির আইনজীবীরা, জেলের খাবার যেন পরীক্ষা করে দেওয়া হয় অর্পিতাকে। তাহলে অর্পিতা কি কোনো গোপন তথ্য বলে দিয়েছেন ইডিকে? মানে এতটাই সহযোগিতা করে ফেলেছেন, এমন সব তথ্য বলে ফেলেছেন যাতে তার প্রাণ সংশয় হতে পারে।
না হলে এরকম কথা কেন ইডির আইনজীবীরা বললেন? কিসের কথা বলেছেন বলুন তো? আসলে শুধু নিয়োগ দুর্নীতি তো নয়, স্কুলে বদলি নিয়েও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এইগুলো চারপাশ থেকে আসছে এবং সেই সঙ্গে জুড়ে যাচ্ছে ওই টাকাগুলোর সোর্স নিয়ে বিভিন্ন বক্তব্য। শুধু এগুলো নিয়োগ দুর্নীতির টাকা কিনা, আদৌ নিয়োগ দুর্নীতির টাকা কিনা, নাকি এই টাকার সোর্স কি, এই বদলি তারপর পদোন্নতি এই সবগুলো টাকার লেনদেনের মাধ্যমে হতো কিনা, দেখো বিভিন্ন প্রশ্ন চারপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ফলে সেই সংক্রান্ত কোনো কিছু কি তিনি বলে দিয়েছেন? কারণ এই যে কথা বলছিলাম যে বদলির ব্যাপার বা অন্যান্য দুর্নীতি, সেই নিয়ে অভিযোগ কিন্তু জমা পড়তে শুরু করে দিয়েছে। স্কুলে বদলি নিয়ে সেই অভিযোগে এবার তো হাইকোর্টে শিলমোহর পড়ে গেছে। মাত্র 2 বছরের মধ্যেই 3 বার বদলি হয়েছেন উত্তরবঙ্গের এক শিক্ষিকা। সরাসরি শিক্ষা দফতরে প্রভাব খাটানোর অভিযোগ। কিভাবে হলো বদলি? সিবিআইকে এটারও তদন্তভার দিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেঁচো খুঁড়তে এসে কি কেউটের খোঁজ পাবে সিবিআই? অর্পিতা কি এসব বিষয়েও কিছু জানতেন? অর্পিতা জানলে পার্থ চট্টোপাধ্যায় তিনি কি জানতেন? নাকি কোনোভাবে তার সঙ্গে এ সমস্ত কিছু যোগাযোগ ছিল? ওই টাকার পাহাড়ের সঙ্গে এবার এই বদলি বিতর্কও যোগ হয়ে যাবে নাকি? অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কাঁড়ি কাঁড়ি নগদ। আদালতে ইডির দাবি বাজেয়াপ্ত হওয়া 21 কোটি 90 লক্ষ টাকা আদতে চাকরি চুরির টাকা। কিন্তু শুধুই কি নিয়োগ দুর্নীতি? অভিযোগ উঠছে নগদের পাহাড়ে রয়েছে বদলি দুর্নীতির টাকাও। স্কুলে বদলি দুর্নীতি যে আকাশকুসুম কল্পনা নয় তা স্পষ্ট হয়ে গেল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের একটি রায়েই। এক্ষেত্রেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2019 থেকে 2021 2 বছরের মধ্যে 3 বার বদলি শিক্ষিকা শান্তা মণ্ডলের। শিক্ষা দফতরে প্রভাব খাটিয়ে বদলি শিক্ষিকার। সিবিআইকে তদন্তের নির্দেশ, চাইলে আলাদা এফআইআর করতে পারবে সিবিআই। 6 আগস্টের মধ্যে প্রথম স্কুলে যোগ দেওয়া নির্দেশ শিক্ষিকাকে। বর্তমান স্কুল ছেড়ে পুরনো স্কুলে যোগ না দিলে সার্ভিস ব্রেক হবে। শান্তা মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের নিয়ম চুলোয় দিয়ে বদলির সুপারিশ পেয়েছেন। সেই মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ 6 আগস্টের মধ্যে বীরপাড়া স্কুলে যোগ দিতে হবে। সার্ভিস ব্রেক ঠেকাতে হলে বীরপাড়া স্কুলে ফিরতেই হবে শান্তা মণ্ডলকে। শুধু বীরপাড়া স্কুলে যোগ নয়, সিবিআই এরও মুখোমুখি হতে শান্তাকে নির্দেশ দিয়েছে আদালত। সিবিআই এখন কোন তথ্য খুঁড়ে বার করে সেটাই দেখার। দেখুন, বীরপাড়া স্কুলে পড়ানোর কথা ছিল শিক্ষিকা শান্তা মণ্ডলের, কিন্তু 5 বছরের আগেই অন্য স্কুলে বদলি হয়ে চলে যান তিনি। তাহলে কি দাঁড়ালো? শিক্ষকের সংখ্যা কমে গেল বীরপাড়ার ওই স্কুলে। ছাত্রছাত্রী বেশি, শিক্ষক শিক্ষিকা কম, পড়াশুনো চুলোয়। নিয়ম ভাঙা বদলির বিপদ এটাই, যে বিপদে পড়েছে গ্রাম বাংলার অসংখ্য স্কুল। সে সমস্ত জায়গায় এক একজন শিক্ষক, এক একজন শিক্ষিকা তারা বদলি নিয়ে চলে গেছেন, তার বদলে আর কেউ আসেননি। ফলে কোথাও কোথাও তো ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য লোকই পাওয়া যাচ্ছে না। এসবের দায় কার? এই যে বিপুল সংখ্যক বদলি, দুর্নীতি কতটা, এই প্রশ্নগুলো একে একে উঠতে শুরু করেছে। শুধু স্কুল নয়, কলেজেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছে। দুর্নীতির অভিযোগ কলেজে বদলি ঘিরেও। অভিযোগ উঠেছে পার্থ ঘনিষ্ঠ এক অধ্যাপকের মেয়েকে বদলি করতে গিয়ে নিয়মনীতির ধারই ধারেনি কলেজ সার্ভিস কমিশন। বদলির ন্যূনতম যোগ্যতা ছাড়াই বাড়ির কাছে তাকে বদলি করা হয়েছে, তাও একটা নয়, দুটো কলেজে বদলির পর, যার কোনোটাতেই যোগ দেননি ওই অধ্যাপিকা। এবং তারপর তাকে একদম তার ব্যক্তিগত প্রভাব ছিল আর কি, যেটা খাটিয়েছেন, সেটা কি দিয়ে খাটিয়েছেন সেটা বলাটা খুব মুশকিল। সেইটার ভিত্তিতে তিনি চলে এসছেন একদম বাড়ির কাছে। এখন সবার মুখে কুলুপ। এই সব দুর্নীতিতেই কি মোটা টাকার লেনদেন হতো? যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দাবি করেছেন এখন পর্যন্ত উদ্ধার হওয়া কোনো টাকাই পার্থ চট্টোপাধ্যায়ের নয়। পার্থ চট্টোপাধ্যায় তো তাই বলেছিলেন, এ টাকা তার নয়। একই কথা বলেছিলেন অর্পিতাও। তাহলে এই টাকা কি জনগণের, মানে সাধারণ মানুষের? এই বিশ্বাসটাই কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। টাকা উদ্ধার হয়েছে, ওই টাকা পার্থবাবুর নয়। একটা কথা, কার বলে দাবি হচ্ছে? আমরা কেন দাবি করতে যাব? যার টাকা সে দাবি করবে। টিল টুডে দ্যাট ইজ আনক্লেম। কার টাকা? আনক্লেম। অপার সংসার থেকে টাকার পাহাড়। দুর্নীতির তদন্ত ফাঁসে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখনই আরও একটা খবর, যে খবর তৃণমূলের টেনশন আপাতত বাড়িয়ে দিচ্ছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে গরু পাচার তদন্তে
যথেষ্ট প্রমাণ কি পেয়ে গেছেন গোয়েন্দারা? একের পর এক অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই, টানা রেড হয়েছিল, 8টা জায়গায় রেড হয়েছিল বীরভূমে। এই গরু পাচার তদন্তের জাল গুটিয়ে আনতে যে তারা মরিয়া, সেটা কিন্তু সেদিনই স্পষ্ট করে দিয়েছিল সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে খোদ অনুব্রত। গোয়েন্দাদের দাবি, বুধবার কেষ্ট ঘনিষ্ঠ 3 জনের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি তাদের হাতে এসেছে, যা থেকে জোরালো হচ্ছে গরু পাচার চক্রে সব বিভিন্ন লোকজনের যোগাযোগটা। আর তাই সোমবার অনুব্রতকে ডেকে পাঠিয়েছে সিবিআই। কথায় বলে না, দিনের শুরু দেখে দিনটা বোঝা যায়। দেখা যাক সপ্তাহের শুরুটা তৃণমূলের গোটা সপ্তাহের কী পূর্বাভাস দেয়। দেখুন, রাজ্যে প্রকাশ্যে চলে এসেছে দুর্নীতির পাহাড়। ইডি সিবিআইয়ের অভিযানে শাসক দলের অস্বস্তি কমার কিন্তু কোনো ইঙ্গিত নেই। তেরে ফুরে যখন ময়দানে পড়ে রয়েছে বিরোধীরা, তখনই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, এবং তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। অদ্ভুতভাবে সেদিনই অনুব্রতকে ডেকে পাঠালো সিবিআই। কাকতালীয় নাকি সেটিং তত্ত্ব উড়িয়ে দিতে জোরালো হাতিয়ার পেয়ে গেল তৃণমূল? বিজেপি কর্মীরাও কি একটু চাঙ্গা হবেন? দেখুন, কথায় বলে, আগেও বলেছি, কেঁচো খুঁড়তে নাকি কেউটে বেরোয়। এই মুহূর্তে আসলে এটাই বঙ্গ রাজনীতিতে সব থেকে বড় সত্যি। পার্থ অর্পিতার পর অনুব্রতকে তদন্তকারীরা হাতে পেলে কী যে হবে। সব মিলিয়ে তৃণমূলের টেনশন আর বিরোধীদের গলার জোর বাড়ছে, উত্তেজনা তুঙ্গে। আচ্ছা, বড়দের টেনশন আর উত্তেজনা কি ছোটদের মধ্যেও ছড়াচ্ছে? গতকাল রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে কলেজ স্ট্রিটে। কেন জানেন তো? কারণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে টিএমসিপি আর এসএফআই। দুপক্ষের দফায় দফায় মারপিট হয়েছে। উত্তেজনা ছড়িয়েছে মেডিকেল কলেজেও। তাহলে কি বড়দের অসহিষ্ণুতা ছোটদের রাজনীতিতে উঠকে পড়ল? দেখুন, ক্যাম্পাসে সংঘর্ষের রোগ সেটা তো অনেক পুরনো। কলেজ স্ট্রিট বহু ক্যাম্পাস যুদ্ধের সাক্ষী। কিন্তু সেই অসুখ সারবে কবে? আর কবে একটু সাধারণ মানুষের জন্য স্বচ্ছ ভবিষ্যতের কথা ভাবার সুযোগ পাবেন রাজনীতিকরা? সাধারণ মানুষের তো হাল খারাপ। রেপো রেট আবার বেড়ে গেছে, এই নিয়ে 4 মাসে 3 বার রেপো রেট বাড়ায়। এবার যদি ইএমআই বাড়ে, তাহলে তো ফের পকেটে টান পড়বে মধ্যবিত্তের। ভাবছেন কি হবে? দেখুন, কেলেঙ্কারির টাকায় নেতাদের আঙুল সেটা কি ফুলে এরকম কলাগাছি হবে, আর সাধারণ মানুষ তারা এভাবেই খাবে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। একথা তো কবেই বলে গেছেন ঋত্বিক ঘটক।